देखा तेनू पहली पहली बार वे होने लगा दिल बेकरार वे रब मैनू की हो गया दिल जानिए हाय मैनू की हो गया। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য রাঙিয়ে দেওয়া ভালোবাসার পার্ট 3 নিয়ে। তো চলো শুরু করি। আর হ্যাঁ, তোমরা নিজ দায়িত্বে সাবস্ক্রাইব করে বসে পড়ো গল্প শোনার জন্য। তুমি নাকি কালকে ঢাকা যাচ্ছ? নিজের রুমের জানালার পাশ থেকে আসা আওয়াজ পেয়ে বেগম মোটেও অবাক হলো না। ও অনেকক্ষণ থেকেই মেয়েটাকে আশা করছিল, তবুও মেয়েটাকে ধমক দেওয়ার সুযোগ হাতছাড়া করলো না। তুই এত রাতে বাইরে কেন? তাহলে দরজাটা খুলে দাও, ভেতরে আসি। বাড়িতে যা, এত রাতে আমার রুমে আসতে হবে না। এখন কোথাও যাব না, তোমার সাথে কথা বলে তবেই যাব। মেয়েটাও নাছোড়বান্দা। আমি আসছি, বাগানে গিয়ে অপেক্ষা কর। বেগম হাতের বই টেবিলে রেখে খাট থেকে নেমে দাঁড়ালো। এই মেয়ে, তুই হঠাৎ এমন রাত বিরেতে বাইরে আসিস কেন? বাড়িতে সবাই জানলে কি হবে বুঝিস না? বেগম বাগানে এসেই মেয়েটাকে ধমক দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সেই মেয়েটা মোটেও ভীতু নয়। বাড়ির সবাই জানলে আমার জন্য সুবিধা হবে। আব্বু আম্মুকে সরাসরি বলে দেব তোমার বউ হতে চাই। তোমাকে ছাড়া এক একটা দিন আমার অসহনীয় কাটে। তোমার ভালোবাসার রঙে নিজেকে রাঙাতে চাই। লজ্জা করে না তোর? মোটেও না। সত্য কথা বলতে আবার কিসের লজ্জা? সত্যবাদী নারী, আপনাকে সত্য কথা কষ্ট করে বলতে হবে না। সময় হলে আমি সত্যটা সবাইকে জানাবো। আর 6 মাস অপেক্ষা কর, তারপর থেকে তোকে রাত বিরেতে কষ্ট করে বাইরে আসতে হবে না। আমার ঘরে রানী করে রাখবো। শোনো, তোমার গাধি বোনের জন্য 2 সেট 3 পিস নিয়ে এসো। আর কি লাগবে সেটা তুমি শুনে নিও। সে এমনিতেও তোমাকে বলবে না তার কি লাগবে। তোর জন্য কিনে আসবো, তুমি আসলেই হবে। মেয়েটার কথা শেষ হতেই বেগম ওকে এক হেসকায় নিজের কাছে টেনে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে বুকের ভেতর। জিমিন, তুই আমার বোনটাকে এত ভালোবাসিস কেন বলতো? ও শুধু তোমারই বোন নয়, ও আমারও বোন। আর ভবিষ্যতে ননদই হবে, সেজন্যই বোধ হয়। আমি যে কয়দিন না আসবো ওর খেয়াল রাখবি। রাতে ওকে তোর কাছে নিয়ে ঘুমাবি, তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো। তুমি ওর চিন্তা না করে নিজের দিকে নজর দাও, আমি আছি ওর জন্য। এবার বাড়িতে যা, অনেক সময় হয়েছে বাইরে এসেছিস। বেগম জিমিনের কপালে ছোট্ট করে একটা চুমু এঁকে দিয়ে কথাটা বলে। এতটুকুই? অনেক কিছু হবে, তবে সেটা বিয়ের পর। তুই আগে ভেতরে যা, তারপরে আমি যাব। জিমিন হেসে এদিক ওদিক তাকিয়ে গোলাঘরের পাশের দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। ওকে বাড়ির ভিতরে ঢুকতে দেখে বেগমও পা বাড়াই বাড়ির দিকে। ফজরের নামাজ আদায় করে তে রুটি বানাতে শুরু করলো। ওর সাথে এসে হাত লাগিয়েছে জিমিন। সকাল 6:30টার বাসে বেগম ঢাকায় যাবে। 6টার কিছু আগেই নিজের বাইক নিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিল বেগম। সকাল 11টা। বাসায় ঢুকতেই মিস্টার নামজনের মুখোমুখি হলো জাঙ্কুক। ও বাবাকে পাশ কাটিয়ে যেতেই মিস্টার নামজনের ডাকে থেমে যায়। সারা রাত কোথায় ছিলে? আমরা দুজন মানুষ তোমার চিন্তায় সারা রাত নির্ঘুম কাটিয়েছি। সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? কম করেও 1000 বার তোমাকে ফোন দিয়েছি, কিন্তু প্রতিবারই ফোন সুইচ অফ পেয়েছি। কোথায় ছিলে? মিস্টার নামজুন আজ সত্যিই রেগে গেছেন। একটু ব্যস্ত ছিলাম আব্বু, ব্যাটারিতে চার্জ ছিল না, তাই তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। উল্টাপাল্টা বুঝ আমাকে দিতে এসো না। পাওয়ার ব্যাংক তোমার কাছে সব সময় থাকে, সেটা আমি খুব ভালো করে জানি। তেহায়ন কোথায়? কি করেছো ওর সাথে? ওর যেখানে থাকার কথা সেখানে আছে। জাঙ্কুক উপরে যেতে চাইলে আবারও বাধা দিল মিস্টার নামজুন। আমি সেটাই জানতে চাচ্ছি, কোথায় সে? আব্বু, তুমি পুলিশের মতো জেরা করছো কেন? ও এখনো বেঁচে আছে। কায়ের বিষ দাঁত ভাঙতে চাই আমি, তাই চুনোপুটি মেরে হাত নষ্ট করব না। আমার কথা শোনো বেটা, তুমি ওকে ছেড়ে দাও। আমি চাই না আমার ছেলে সমাজের বুকে সন্ত্রাসী বলে চিহ্নিত হোক। কাতর শোনালো নামজুনের কণ্ঠ।
সরি আব্বু, তোমার কথা রাখতে পারছি না। কাই তোমার দিকে হাত বাড়িয়েছে, তোমাকে সরিয়ে দিতে চাইছে, আর আমি একজন সন্তান হয়ে বাবার কোনো ক্ষতি হতে দেব না। তোমার রক্ষা কবচ আমাকেই হতে হবে। তুমি এমন কিছু করো না যেটা করলে আমার মান সম্মান হানি হবে, সমাজে আমাদের হেয় হতে হবে। তেহায়নকে ছেড়ে দিবে আজই, কঠোর গলায় বলল মিস্টার নামজুন। বাহ আব্বু বাহ, যেখানে তোমার জীবন নিয়ে টানাটানি, সেখানে আমি ছেলে হয়ে চুপচাপ সব দেখে যাব। ভদ্র ছেলে সেজে সমাজের মানুষকে দেখিয়ে যাব। বাবাকে কেউ মারতে পাঠিয়েছে জেনেও ছেলে হয়ে আমি ওর প্রতিবাদ বা প্রতিশোধ কিছুই নেব না। তুমি একবারও ভেবে দেখেছো তোমার কিছু হলে আম্মুর কি হবে, লিসার কি হবে? ওর পথ চলা সবে মাত্র শুরু হতে চলেছে। ও জীবনের লক্ষ্য অর্জন করবে ঠিকই, কিন্তু সেই সুখের দিনে বাবাকে পাশে পাবে না। এটা তুমি চাও? অনেক আগেই তোমাকে বলেছিলাম রাজনীতি করো না, কিন্তু তুমি শোনোনি। আর যখন তোমার উপর হামলা করতে চাইছে কেউ, তখন তোমাকে প্রোটেক্ট করা আমার অন্যায় হয়ে গেছে। আমি কাইকে ছেড়ে দেব না। তোমার না হয় নিজের জীবনের প্রতি মায়া নেই, কিন্তু আমি আমার আব্বুকে ভালোবাসি। আমার আম্মুর জন্য, জিমিনের জন্য তোমাকে বাঁচতে হবে। জাঙ্কুক আর দাঁড়ায় না, সোজা নিজের রুমে চলে যায়। মিস্টার নামজুন দুঃখী দুঃখী চোখে তাকিয়ে থাকলেন গমনরত ছেলের দিকে। ক্লাস শেষ করে তে, জিমিন ও ওদের দুই বন্ধু ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। জিমিন চুপচাপ ওদের কথা শুনছে। ওর মন ভীষণ খারাপ। আগামী 7 দিন বেগম ঢাকায় থাকবে। এই 7 দিন বেগমকে না দেখে ও থাকবে কিভাবে, সেটাই বুঝতে পারছে না। এলেন, আমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষার আর দেরি নেই। তুই তো ভালো ছাত্র, তাই তুই চিন্তা করিস না। কিন্তু আমি কি করব সেটা ভেবেই ঘুম হারাম হয়ে গেছে। রেজাল্ট খারাপ হলে ভাইয়া খুব কষ্ট পাবে। তে সত্যিই ওর পরীক্ষা নিয়ে খুব চিন্তিত। আরে এত চিন্তা করিস না, আমরা আছি তো। আমি সব সাবজেক্টের নোট তোকে দেব, সাজেশনও জোগাড় করব কিছুদিনের মধ্যে। তুই শুধু মনোযোগ দিয়ে পড়বি, তাহলেই হবে। আর পরীক্ষার হলে তোকে সাহায্য করব, চিন্তা করিস না। এলেন জানে তেকে বাড়িতে কত কিছু সহ্য করে পড়াশোনা করতে হয়, তাই বরাবরই ও তেকে সাহায্য করে। এলেনের কথা শুনে তে কিছুটা চিন্তামুক্ত হয়। এই জিমিন, তুই চুপচাপ আছিস কেন বোন? তোর কি আবার শরীর খারাপ লাগছে? তের কথায় চমকে ওঠে জিমিন। তোদের কথা শুনছিলাম, তাই চুপচাপ আছি। আর 1 ঘন্টা পর দ্বিতীয় ক্লাস। এতক্ষণ এখানেই বসে থাকবি নাকি ক্যান্টিনে গিয়ে বসবি? এখানেই বসি, ক্যান্টিনে বেশি চেঁচামেচি হয়, এছাড়া গরমও বেশি। সব তার চেয়ে এখানে গাছের নিচে বসাই আরামের। ভাবি, এই নিন ঠান্ডা পানি, আর এখানে আপনাদের সবার জন্য বার্গার আছে। ওদের কথার মাঝে একটা ছেলে এসে কয়েকটা প্যাকেট এগিয়ে দিল তের দিকে। ছেলেটার আমার কাণ্ড দেখে রেগে গেল তে। ও ভুলে গেছে জিমিন ওকে কিছু বলতে নিষেধ করেছিল। আমি কি আপনার কাছ থেকে পানি কিংবা বার্গার চেয়েছি? আমাদের কলেজে পানির অভাব নেই, আর ক্যান্টিনে বার্গারও আছে। আমরা চাইলে সেখান থেকে কিনে খেতে পারি। নিয়ে যান আপনার খাবার। আর ভবিষ্যতে আমার আশেপাশে দেখলে, আমাকে ভাবি ডাকলে, আপনার মারির দাঁত আর একটাও থাকবে না। তের ধমক শুনে ছেলেটার মুখ শুকিয়ে গেছে। ও ওখানে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগছে। আবার সে যেতেও চাইছে না। ও যদি এসব নিয়ে ফিরে যায় আর কথাটা ওর ভাইয়ের কানে যায়, তবে ওর কপালে দুঃখ আছে। দোটানায় পড়ে ছেলেটা নিজের চুল নিজেই টানছে। প্লিজ ভাবি, এগুলো নিন। আপনি এগুলো না নিলে কষ্ট করে আপনার আমার দাঁত ভাঙতে হবে না। ভাইয়াই আমার সব দাঁত ফেলে দেবে। এগুলো আপনার ভাইকে দিয়ে বলবেন এসব তার বেশি করে খাওয়া দরকার। একটা মেয়েকে পথে ঘাটে বিরক্ত করা যে অন্যায়, সেটা তার মাথায় এখনো ঢোকেনি। এগুলো খেলে যদি তার বুদ্ধি বাড়ে। জিমিন মাথায় হাত দিয়ে তের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। মেয়েটা যে কবে বুদ্ধি হবে সেই চিন্তাই ও সবসময় করে। এদিকে তের ধমকে ছেলেটা সুরসুর করে সেখান থেকে কেটে পড়লো। কালো বাইক ঝড়ের গতিতে এসে থামলো সুগার সামনে। বাইক থেকে নেমে বাম হাতে চুল ঠিক করলো জিয়ন জাংকুক। সানগ্লাসটা খুলে শার্টের গলায় ঝুলিয়ে রাখলো। ওর দৃষ্টি কলেজের দিকে। ভাই, ইয়নহু খাবার নিয়ে গিয়েছিল, কিন্তু ভাবি সেগুলো নেয়নি। সুগা মৃদু গলায় বলল, চল ভেতরে যাই।
ইয়নহো, সাকিব, রিকো, তোরা এখানেই থাক। ইয়নহোর হাত থেকে প্যাকেটগুলো নিয়ে জাংকুক ততক্ষণে হাঁটতে শুরু করেছে। ওর সাথে তাল মেলাতে সুগা দৌড় দিল। কলেজে ঢুকতেই বামে কৃষ্ণচূড়া গাছের নিচে তেকে বসে থাকতে দেখলো ওরা এবং সেদিকে হাঁটা ধরলো। এক্সকিউজ মি ম্যাম, বসতে পারি এখানে? অপরিচিত কারোর গলা পেয়ে সবাই একযোগে ঘুরে তাকায়। জিয়ন জাংকুককে এখানে দেখে তে এবং জিমিন একে অপরের দিকে মুখ চাওয়াচাই করছে। জিয়ন জাংকুক কারো অনুমতির অপেক্ষা না করে তের পাশে বসে পড়লো। সুগাকেও ইশারা করলো বসতে। সুগা ফাঁকা জায়গা দেখে বসলো। আমি জিয়ন জাংকুক, ইনাদের দুজনকে আমি চিনি, এরা কাজিন প্লাস ফ্রেন্ড। কিন্তু আপনাদের পরিচয়? এলেনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো জাংকুক। আমি এলেন আর ও ঈশিতা, আমরা ওদের ফ্রেন্ড, একই ডিপার্টমেন্টে পড়ি। এলেন ফাঁকা ঢোক গিলে বলল, গুড, আপনাদের জন্য সামান্য কিছু খাবার পাঠিয়েছিলাম, বোধহয় এখনো ঠান্ডা হয়ে যায়নি, চাইলে খেতে পারেন। জাংকুক তের দিকে তাকিয়ে আছে, কিন্তু খাবারের প্যাকেটটা বাড়িয়ে দিয়েছে এলেনের দিকে। এলেন ভয়ে ভয়ে খাবারের প্যাকেট হাতে নিয়ে তের দিকে তাকায়। আমরা বাড়ি থেকে খেয়ে এসেছি। এলেন, তুই কি না খেয়ে এসেছিস? তাহলে আগেই বলতিস, ক্যান্টিনে নিয়ে তোকে গান্ডে পিন্ডে গেলাতাম, তাহলে অন্তত এখন তোকে ত্রাণের খাবার নিতে হতো না। তের কথা শুনে এলেনের কলিজা লাফ দিয়ে মুখের ভেতর চলে এসেছে। বেচারা মনে মনে ভাবছে, জিমিন এমনিতে একে গাধি বলে ডাকে না, কিন্তু জাংকুক তের কথায় একটুও বিচলিত হলো না, বরং হেসে তাকালো তের দিকে। ম্যাম, এগুলো আপনার শ্বশুরের টাকায় কেনা নয়, এগুলো আপনার দাদা শ্বশুরের টাকায় কেনা, তাই এগুলো নিঃসংকোচে খেতে পারেন। বউয়ের আত্মীয় বন্ধুদের ত্রাণ সামগ্রী খাওয়ানোর মতো পাপ কাজ জিয়ন জাংকুক কখনোই করবে না। তে দোস্ত, রাগ করিস না, একটু খেয়েই দেখি। ভাইয়া কষ্ট করে আমাদের জন্য এনেছে, তাকে কষ্ট দিই কিভাবে বল? এলেন বিপদে পড়েছে, ও জাংকুককে খুব ভালো করে জানে, তাকে চটানোর মতো বোকা এলেন নয়। তোর ভাইয়ার ত্রাণ সামগ্রী তুই বেশি করে গিল, পারলে তোর নেতা ভাইয়াকেও গেলা, সাথে ওই চামচাটাকেও গেলাতে পারিস। তোর ভাইয়ার ত্রাণ সামগ্রী তুই বেশি করে গেল, পারলে তোর নেতা ভাইয়াকেও গেলা, সাথে ওই চামচাটাকেও গেলাতে পারিস। ঈশিতা, জিমিন, তোরা কি যাবি আমার সাথে? কারো উত্তরের অপেক্ষা না করেই তে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। জাংকুক তাকিয়ে আছে তের দিকে। ভাইয়া, একটা কথা বলি, কিছু মনে করবেন না। জিমিন হালকা গলায় বলল, হ্যাঁ বলো। আপনি ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ, আসলে ওর জীবন আর 5টা মেয়েদের মতো নয়। এই যে সবাই ওকে যেভাবে ভাবি ভাবি বলে ডাকে, এতে ওর সমস্যা বাড়বে বই কমবে না। আপনি প্লিজ সবাইকে এটা বন্ধ করতে বলুন। ও অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এখানে এসে পৌঁছেছে। ও বোকা একটা মেয়ে, আমরা সবাই জানি। কথা ঠিকঠাক গুছিয়ে বলতে পারে না, হুটহাট রেগে যায়। ওর মনের ভিতরে যে ভয় সবসময় বাসা বেঁধে থাকে, সেটাকে ঢাকতেই ও এমন আচরণ করে। ওর জীবনে না পাওয়ার তালিকা বেশ লম্বা, তাই ও সবসময়ই ছেলেদের থেকে দূরে থেকেছে, কোনো সম্পর্কে জড়ায়নি। আপনি কথা শেষ করতে পারলো না জিমিন। জাংকুক হাতের ইশারায় থামিয়ে দিয়েছে। ওর না পাওয়ার তালিকা পূর্ণ হয়ে গেছে, এবার সেই তালিকায় শুধু প্রাপ্তির যোগ হবে। না পাওয়ার ভয়ে যে মেয়ে এতদিন নিজেকে আড়ালে রেখেছে, এবার প্রাপ্তিতেই সে নিজেকে প্রকাশ করবে। আর তার প্রথম প্রাপ্তি হবে আমার ভালোবাসা। আজ সে আমাকে দেখে রাগ করলেও এমন একদিন আসবে যেদিন আমার বিরহে সে নিজেকে নিঃস্ব ভাববে, আর সেদিন খুব বেশি দূরে নয়। জাংকুকের কথা শুনে সবাই অবাক হয়ে গেছে, যাকে শহরের প্রতিটি মানুষ বর্বর হিসেবে চেনে, আর সেই মানুষের মুখে এহেন কথায় বাকরুদ্ধ সবাই। বল কাই, তোর শেষ ইচ্ছে কি? আমি এতটাও নির্দয় নয় যে একজন মৃতর পথযাত্রীর শেষ ইচ্ছেটুকুও পূরণ করব না। অ্যাটলিস্ট তোর ওয়াইফের কোনো অভিযোগ থাকবে না আমার প্রতি, কারণ তার সামনেই তার স্বামীর শেষ ইচ্ছে জানতে চাচ্ছি আমি, তাই না ভাবি? কায়ের আলিশান প্রাসাদের ড্রয়িং রুমের দামি সোফায় আয়েশি ভঙ্গিতে বসে আছে জিয়ন জাংকুক। ওর সামনের সোফায় কাই, তার স্ত্রী ও 2 মেয়ে বসে আছে। ওরা ভয়ে কাঁপছে। চারপাশে ওদের ঘিরে রেখেছে জিয়ন জাংকুকের ছেলেরা।
তাদের প্রত্যেকের হাতেই 9mm বেরেটা, M9 রিভলভার, শর্টগান এমন ভাবে ঝুলছে যেন এগুলো তাদেরই শরীরের অংশ। প্লিজ ছোট জিয়ন, আমার স্বামীকে ছেড়ে দাও, ওর এই ভুল তুমি ক্ষমা করে দাও। অনুনয় ঝরে পড়ল কায়ের স্ত্রীর গলায়। আমার ছেলেরা যদি গতকাল তেহায়নকে না ধরতো, তবে কি আপনার স্বামী আমার বাবাকে ছেড়ে দিত, বাঁচিয়ে রাখতো? জিয়ন জাংকুকের কথার কোনো উত্তর নেই কায়ের স্ত্রীর কাছে। জাংকুক, আমার ভুল হয়ে গেছে, আমার পরিবারকে ছেড়ে দাও, আমার মেয়েরা ভয় পাচ্ছে, ওরা এসবের সাথে পরিচিত নয়। কাই হাত জোর করলো। আমিও তো কোনো বাবার সন্তান। যখন তেহায়নকে আমার বাবাকে মারতে পাঠিয়েছিলি, তখন সেই কথাটা একবারও মনে হয়নি? তারও তো তোর মেয়েদের বয়সী একটা মেয়ে আছে। রাগে জিয়ন জাংকুক থাপ্পড় বসিয়ে দেয় কায়ের গালে। সুগা এক হাতে তেহায়নকে ধরে রেখেছে, ওর আরেক হাতে 9mm। জাংকুক ইশারা করতেই সুগা, ইয়নহু, সাকিব মিলে তেহায়নকে বেধড়ক পেটাতে শুরু করে। আরেকদিকে রিকো, সুমন, সোহান, রায়হান, মিঠু মিলে কাইকে পেটাতে শুরু করলো। কায়ের স্ত্রী মেয়েরা তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। প্রায় আধমোড়া কাইকে ছেড়ে দাঁড়িয়ে পড়ল ছেলেরা। পিস্তল হাতে জাংকুক এগিয়ে যায় মেঝেতে লুটিপুটি খেতে থাকা কায়ের দিকে। পিস্তলের নল ঢুকিয়ে দেয় কায়ের মুখের ভেতর। ভয়ে জমে যায় কায়ের স্ত্রী মেয়েরা। শোন কাই, আজকে তোকে প্রাণ ভিক্ষা দিলাম, তোর স্ত্রী সন্তানদের অনুরোধ ফেলতে পারলাম না। তবে এরপর যদি কখনো আমার বাবার ক্ষতি করার চিন্তা মাথায়ও আনিস, সেদিন তোর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আজকের পর থেকে তুই রাজনীতি থেকে ইস্তফা দিবি। আমার কথা না মানলে তোর পায়ের নিচে মাটি থাকবে না। জাংকুক হাত বাড়িয়ে দেয় সুগার দিকে। সুগা পকেট থেকে একটা কাগজ বের করে জাংকুকের হাতে দেয়। এখানে একটা সিগনেচার কর, এটাই তোর বেঁচে থাকার দলিল। জাংকুক কাগজটা এগিয়ে দেয় কায়ের দিকে। কি কি লেখা আছে এতে? আর্তনাদ করতে করতে জিজ্ঞেস করলো কাই। বললাম না, এটা তোর বেঁচে থাকার দলিল। তারপরও যখন শুনতে চাচ্ছিস তখন শোন। এখানে লেখা আছে তুই ভবিষ্যতে রাজনীতি করবি না, কিন্তু সমর্থন দিবি আমার বাবাকে। আমার বাবার হয়ে কাজ করবি। তোর সমর্থকরাও সবাই আমার বাবার হয়ে কাজ করবে। তুই, তোর স্ত্রী, সন্তানরা আমার অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবি না আজীবন। তোর সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব আমি। মাস শেষে তোকে খরচের জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা পাঠানো হবে। নে, সিগনেচার কর। জাংকুকের কথা শুনে হতভম্ব হয়ে গেছে কাই। ওই শরীরের ব্যথা ভুলে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক তাকে পথে বসানোর ব্যবস্থা যে পাকাপাকি করে দিয়েছে, এটা সে নিশ্চিত হয়ে গেছে। কাইকে নিশ্চুপ থাকতে দেখে নড়ে চড়ে বসলো জাংকুক। এই মুহূর্তে তাকে দেখে ভীষণ মজা পাচ্ছে জাংকুক। সিগনেচার করবি নাকি পরবারের টিকিট কাটবো তোর জন্য? জাংকুকের প্রচ্ছন্ন হুমকিতে ভয় পায় কাই, হাত বাড়ায় কলমের জন্য। বেটা, সারাদিন কোথায় ছিলে? তোমার সাথে খাবো জন্য এখনো আমরা দুজন মানুষ না খেয়ে আছি, আর তুমি রাত 11টায় বাসায় এসে শুয়ে আছো। এভাবে আমাদের উৎকণ্ঠায় না রাখলে হয় না। মিস সিওকজিন জাংকুককে শুয়ে থাকতে দেখে ওর পাশে এসে বসে চুলের ভিতর আঙ্গুল চালিয়ে বললেন কথাটা। খুব টায়ার্ড লাগছে আম্মু। কিন্তু তোমরা সারাদিন ধরে না খেয়ে আছো কেন? কি যে করো না তোমরা? না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যাবে। আব্বু কোথায়? তুমি টেবিলে খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসছি, আর আব্বুকেও ডাকছি। অস্থির চিত্তে বলল জাংকুক। তোমার আব্বু বাহিরে গেছে, আধা ঘন্টার মধ্যেই এসে যাবে। কিন্তু তুমি সারাদিন কোথায় ছিলে? কত চিন্তা করি তোমাকে নিয়ে, তুমি সেটা বুঝতেই চাও না। জিনের গলায় অভিমান চাপা থাকলো না। জাংকুক আড়মোড়া ভেঙে উঠে বসলো, জড়িয়ে ধরলো মাকে। ক্ষমা করো আম্মু, জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই সারাদিন বাসায় আসতে পারিনি। এরপরে আর এরকম হবে না। তুমি কিন্তু এখন পর্যন্ত বৌমার ছবি আমাকে দেখাওনি। একদিন তাকে বাসায় নিয়ে এসো, আমরাও দেখি আমাদের ঘরের রানী কেমন হবে। আমি আগেই বলে দিচ্ছি মা, সে আর তার পরিবার কিন্তু তোমার সোসাইটির সমকক্ষ নয়। অতি সাধারণ ঘরের মেয়ে সে। হয়তো তাকে দেখে, তার পরিবারকে দেখে তোমাদের পছন্দ হবে না, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। বিয়ে করলে ওকেই করব।
আমার ছেলে যাকে পছন্দ করেছে তাকে অপছন্দের কোনো কারণ আমি দেখছি না। আমরা চাই আমার ছেলে বিয়ে করে আমাদের রাজমহলে একটা রানী নিয়ে আসুক। তার পদচারণায় মুখরিত হবে এই মহলের প্রতিটা কোণ। হয়তো এখন সে আমাদের সোসাইটির উপযুক্ত নয়, কিন্তু কে বলতে পারে, হয়তো একসময় ওই মেয়েটার হাত ধরেই এই জীবন পরিবার আরো একবার সম্মানের মুখ দেখবে। এবার বলো, তাকে কবে বাসায় নিয়ে আসছো? আর বিয়ের পর কোন দেশে সেটেল হতে চাও? আমার সাথে চালাকি করছো আম্মু? তোমরা কি ভাবছো বিয়ে করে আমি দেশ ছেড়ে বাইরে চলে যাব? সেটা কখনোই ঘটার চান্স নেই। রাজনৈতিক পরিবারের ছেলে আমি, আমার রক্তে রাজনীতি, তাই দেশ ছেড়ে বাইরে যাওয়ার কথা চিন্তাই করতে পারি না। আর আব্বুকে অরক্ষিত রেখে অন্য দেশে যাওয়ার কথা আমি স্বপ্নেও ভাবি না। ভবিষ্যতে এই নিয়ে আর কোনো কথা হবে না। আর রইল তোমার বৌমার বিষয়, সে এখানে সজ্ঞানে আসবে না। তাকে দেখতে হলে তার বাড়িতে যেতে হবে তোমার। তাকে এই বাসায় নিয়ে আসার ব্যবস্থাও তোমাকেই করতে হবে। ছেলের কথা শুনে জিনের মন খারাপ হয়ে যায়। তিনি কিছুতেই চান না তার ছেলে দেশে থাকুক, রাজনীতিতে জড়িয়ে নিজের জীবন শেষ করুক। তাই তিনি ছেলেকে দ্রুতই বিয়ে দিতে চাচ্ছেন। তিনি চাচ্ছেন বউ সহ ছেলে সুইজারল্যান্ডে পাঠাতে। তবে তিনি এই মুহূর্তে ছেলের সাথে উচ্চবাচ্য করতে চাচ্ছেন না। যা করার ভেবেচিন্তে করতে হবে। তে কোথায় গেলি মা? ব্রাইট ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে ডাকলো তেকে। বাবার ডাক শুনে তে ঘর থেকে বেরিয়ে আসলো। বাজার এনেছো আব্বা? দাও আমার কাছে। শোন মা, বড় রুই মাছ এনেছি, মাথাটা রেখে দিবি। বোগাম আসলে ওকে রান্না করে দিবি। ছেলেটা মাছের মাথা খেতে ভালোবাসে। আচ্ছা আব্বু, তুমি ঘরে যাও, আমি চা দিচ্ছি তোমাকে। বাপে কইল বেগমরে মাছের মাথা দিবি, আর তুইও রাজি হইলি। তোর বুড়া ভাইয়ের যদি মাছের মাথা খাওয়ার শখ হয়, তাই আমার পোলা পাইনের শখ হইতে পারে না? তোর বাপে না হয় এক পা কবরে গেছে, তাই উল্টাপাল্টা চিন্তা করে, কিন্তু তোর তো আর মরার বয়স হয়নি। তুই বুঝস না? মাছ কাইটটা ভালো করে রান্ধানে, মাথা আমার পিয়াসরে দিবি। রিনা আক্তার খেকিয়ে বলল, ঠিক আছে আম্মা, ভাইকে মাছের মাথা দিতে হবে না, পিয়াসকেই দিও। আর আব্বাকে নিষেধ করে দিও, আর যেন এমন উল্টাপাল্টা কথা না বলে। আজকাল তের আব্বার ওপর প্রচন্ড অভিমান হয়। আব্বা যদি শুরু থেকে মাহারা তার দুই ছেলে মেয়ের প্রতি একটু সদয় হতো, তবে আজ তারা নিজের বাড়িতে অবহেলিত হতো না। আচ্ছা মেজো চাচি, তুমি সবসময় এভাবে কথা বলো কেন? মেজো চাচা সপ্তাহে 3 দিন বাজার করে, বড় বড় মাছ কিনে, মাংস কিনে। এছাড়া নিজেদের পুকুরের মাছও বাড়িতে আসে। সব মাছের মাথায় শুনি পিয়াস পিঠা খায়। তে আর বেগম ভাইয়া কি মেজো চাচার সন্তান নয়? ওদের কি মাছের মাথা খেতে ইচ্ছে করে না? সপ্তাহে একদিন তোমার নিজের ছেলে মেয়েরা মাছের মাথা না খেলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে কি? জিমিন রিনা আক্তারের কথা শুনতে পেয়ে ওর ঘর থেকে বেরিয়ে এসে বলল, তুই ছোটর মতো থাক জিমিন, তোরে এখানে কথা কইতে কে ডাকছে? আমার সংসারে আমি কি করমু সেটা তোর থাইকা যায় না নিমুনা। রিনা আক্তার কাউকে এক চুলো ছাড় দিতে রাজি নন। আমাকে মুখ ঝামটা দিও না মেজো চাচি, আমি তে কিংবা রিফাত নই, তাই তোমার মুখ ঝামটা সহ্য করার কোনো প্রশ্নই আসে না। তুমি উঠানের মাঝে যেভাবে চিৎকার করে কথা বলছো, আমার কানে পৌঁছে গেছে কথাগুলো, তাই বাইরে আসতে বাধ্য হলাম। আগে নিজের গলার জোর কমাও, পরে আমার বিচার করতে এসো। মেজো চাচা, তোমার সামনে তে বেগম ভাইকে চাচি কত আজে বাজে কথা বলে, সেসব শুনতে তোমার ভালো লাগে? কই, তোমার আর 2 ভাই তো এমন নয়, তবে তুমি কেন এমন হলে? কি করে পারো নিজের সন্তানদের এমন অপমান মুখ বুজে সহ্য করতে? চলতে মাছটা কেটে দেই। জিমিন তের হাত ধরে ওকে রান্নাঘরে নিয়ে যায়। ব্রাইট দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে চলে যায়। রিনা আক্তার উঠানে কিছুক্ষণ দাঁড়িয়ে জিমিনকে মনে মনে গালমন্দ করলো, তবে জিমিনকে সামনাসামনি কিছু বলার ক্ষমতা তার নেই। 3 ভাইয়ের একমাত্র আদরের বোন জিমিন, ওকে কেউ কিছু বললে ওর ভাইয়েরা সাথে সাথে রুখে দাঁড়ায়। এছাড়াও জিমিনের বাবার সাংসারিক অবস্থা রিনা আক্তারের সাংসারিক অবস্থার থেকে অনেক ভালো। আর জিমিনের 3 ভাইও বড় চাকরি করে, তাই রিনা আক্তার ওদের সাথে লাগতে চায় না। গাধি রে, আর কতদিন এমন অবলা হয়ে থাকবি? একটু প্রতিবাদ করতে শিখলে কি হয়?
যেখানে প্রতিবাদ করার দরকার সেখানে না করে জিয়ন জাংকুকের সাথে ঠেটামি করিস। তোর কি মনে হয় তোর আম্মু জিয়ন জাংকুকের থেকে বেশি ভয়ঙ্কর? যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা না বলে অপ্রয়োজনীয় জায়গায় কথা বলিস। মাছ কাটছে আর কথাগুলো বলছে জিমিন, ওর পাশেই তে সবজি কাটছে। ওই লোকটাকে দেখলেই আমার রাগ ওঠে। ওর অ্যাটিটিউড দেখলে মনে হয় যেন দেশের কিং ও। তার ছেঁচড়ামো দেখলে আরো বেশি রাগ ওঠে আমার, তাই মুখ ফসকে কথা বেরিয়ে যায়। জিয়ন জাংকুক কিন্তু তোর সাথে কোনো রকম ছেঁচড়ামো করেনি তে, ও তোর সাথে ভদ্রভাবেই কথা বলে। তুই কি তার পক্ষ নিয়ে আমার সাথে ঝগড়া করছিস? তাকে দেখলে আমার বিরক্ত লাগে, তাই রিয়েক্ট করে ফেলি। রিনা আক্তারকে রান্নাঘরের দিকে আসতে দেখে আর কিছু বলল না তে, নীরবে কাজ করতে থাকলো। ভাবি, এই নিন সফট ড্রিঙ্কস আর এই যে ছাতা। এই রোদের মধ্যে আপনি ছাতা ছাড়া কলেজে আসেন দেখে ভাই কিনে পাঠিয়েছে। তে ক্লাস শেষ করে কলেজের বারান্দায় আসতেই ইয়নহু নামের ছেলেটা ওর সামনে এসে দাঁড়ায়। আজও জিমিন কলেজে আসেনি, তাই ওকে একাই বাড়িতে যেতে হবে। আমার এইসব লাগবে না ভাইয়া, আপনি নিয়ে যান প্লিজ। ভাবি নিন, নয়তো ভাই আমার চুল কেটে টাকলা বানিয়ে দেবে। এই গরমে বেশি বেশি করে তরল খাবার খেতে হবে, সেজন্যই ভাইয়ের আদেশ আপনাকে যেন প্রতিদিন পানি আর সফট ড্রিঙ্কস দেই। আর রোদে ছাতা ছাড়া বের হবেন না। ইয়নহু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বলল। এটাও কি আপনার ভাইয়ের নির্দেশ? মানে ছাতা ছাড়া কোথাও যেতে পারবো না? জি ভাবি। এখন থেকে আমার সবকিছু আপনার ভাই নিয়ন্ত্রণ করবে বুঝি? সেটা ভাই জানে, সে আমাদের যা হুকুম করবে আমরা সেটাই করব। মাজার আছে? তের এমন প্রশ্নে ছেলেটি ভেবাচেকা খায়। সে প্রশ্নই বুঝতে পারেনি উত্তর কি দেবে। সরি ভাবি, আপনার প্রশ্নটা বুঝলাম না ঠিক। বললাম আপনার ভাইয়ের নামে কোনো মাজার আছে? যেভাবে কথায় কথায় ভাই জপ করছেন তাতে মনে হচ্ছে আপনার ভাইয়ের মাজার আছে, আর সেখানকার পীর আপনার ভাই আর আপনারা তার মুরিদ। এখন পর্যন্ত কোনো মাজার নেই, তবে ভাই চাইলে হবে। আর আপনি যদি চান তবে ভাইকে বলতে পারি। আপনার ইচ্ছা ভাই অবশ্যই পূরণ করবে। আমরা জানি আপনার ইচ্ছে পূরণে সবসময় ভাই এক পায়ে খাড়িয়ে। ইয়নহু জাংকুকের ডাকে চমকে পিছনে তাকায় দুজনেই। ওদের কথার মধ্যে কখন জাংকুক এসে দাঁড়িয়েছে তা ওরা বুঝতে পারেনি। ভাই, আমি ভাবিকে সফট ড্রিঙ্কস দিতে এসেছিলাম, নিন না ভাবি। আমার এটা লাগবে না। তে চলে আসতে চাইলেই জাংকুক ওর হাতটা আলতো করে ধরলো। ভয়ে তে শরীর ঠান্ডা হয়ে গেছে। ম্যাম, আজ আপনি আমার সাথে যাবেন, চলুন। কোথায় যাব আমি আপনার সাথে? আমি বাড়ি যাব। আমি আপনাকে গ্রামেই পৌঁছে দেব। আপনার সাথে কোথাও যাব না আমি রিক্সা করেই যেতে পারবো। তে এক ঝাটকায় জাংকুকের হাতটা ছাড়িয়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে যায় কলেজ থেকে। গেটের সামনে একটা রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখে উঠে বসলো তে। আকাশ জুড়ে ঘন কালো মেঘের আনাগোনা, ধরনী স্তব্ধ হয়ে আছে। ঝড়ের আগের পূর্ব মুহূর্তে যেমন সবকিছু নিশ্চুপ হয়ে থাকে, ঠিক তেমনই নিশ্চুপ হয়ে গেছে প্রকৃতি। তের এবার ভয় লাগছে, রাস্তার মাঝখানে যদি ঝড় আসে তবে কি হবে। বারবার রিক্সাওয়ালাকে জোরে চালাতে বলছে। 10 মিনিট পরেই বইতে শুরু করলো বাতাস। প্রবল বাতাসের দরুন রিক্সা চালানো কষ্টকর হয়ে গেছে। ঝড়ের সাথে সাথে বিজলি চমকাচ্ছে, সেই সাথে বাজও পড়তে শুরু করলো। আম্মা, এই ঝড়ের মধ্যে রিক্সা চালান যাইব না, একটা দোকান দেখা দাঁড়াইতে হইব। রিক্সাওয়ালা উপায় না দেখে বলল তেকে। এই ঝড়ের মধ্যে কোথায় দাঁড়াবো মামা? তে ভয়ে কাঁপছে। রিক্সাওয়ালা রাস্তার একপাশে রিক্সা দাঁড় করিয়ে তেকে নিয়ে পাশের এক দোকানে গেল। দোকানে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে প্রায় 20 জন মানুষ। এতগুলো পুরুষের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে ভেবেই ভয়ে বুক শুকিয়ে আসছে তের। তেকে দেখে একজন সরে দাঁড়ায়। ঝড় থেকে বাঁচতে মেয়েটা সেখানে গিয়ে দাঁড়ায়। তে বুঝতে পারছে কয়েকজন ওর দিকে বারবার তাকাচ্ছে, নিজেদের মধ্যে কিছু বলা বলি করছে। বিষয়টা ওর কাছে ভালো লাগছে না। চিন্তা করলো এখান থেকে বেরিয়ে যাবে, হোক না ঝড়, মান সম্মান আগে। এক্সকিউজ মি ব্রাদার, দেখছেন তো এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, এদিকে চেপে আসছেন কেন আপনারা? সরে দাঁড়ান প্লিজ। এতগুলো অপরিচিত মানুষের মধ্যে পরিচিত গলা শুনে চমকে তাকাইতে।
ওর পাশে জাংকুক দাঁড়িয়ে। জাংকুককে দেখে বুকে প্রশান্তি অনুভব করলো। দোকানের মধ্যে থাকা লোকজন জিয়ন জাংকুককে চিনতে পেরে তাকে দাঁড়ানোর জায়গা করে দেয়। জাংকুক তের জায়গায় এসে দাঁড়ায়। তেকে ওর এক পাশে নেয়।